ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি প্রায় 18 মাস পর একটি মামলায় জামিন পেয়েছেন। বাকি মামলাগুলো হয়তো নিষ্পত্তি হয়ে যাবে, কিন্তু হঠাৎ করেই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর, তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর এখন তার এই জামিনগুলো হচ্ছে কেন, এই নিয়ে রাজনৈতিক মহলে নানাভাবে আলোচনা চলছে। সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে শিরিন শারমিন চৌধুরী, তারও কিন্তু জামিন হয়েছে 5 দিনের মাথায়। তার জামিন নিয়ে নানা মহলে নানা আলোচনা চলছে। সেটাও কি কোথাও গিয়ে খলিলুর রহমান এবং এস জয়শঙ্করের যে বৈঠক, তার ভিত্তিতেই কি কোনোভাবে সমঝোতা হয়েছে, এই নিয়েও নানাভাবে আলোচনা চলছে। সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো রাশেদ খানের বক্তব্যে, যিনি একসময় গণপরিষদের সেখানকার সভাপতি ছিলেন এবং সেখান থেকে তিনি বিএনপিতে যোগদান করেন এবং তিনি যোগদান করার পরই, সেখানে কাজকর্ম শুরু করার পরই হাসনাত আবদুল্লাহর যে জুলাই আন্দোলনে তার ভূমিকা নিয়ে নানা রকম প্রশ্ন তুলছেন, যেটা অত্যন্ত ইঙ্গিতবাহী এবং এই সময় দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ। সেদিকেও আমরা নজর রাখার চেষ্টা করব এবং নজর রাখার চেষ্টা করব বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে শপথ নেওয়ার পর প্রথমেই তিনি বলেছিলেন বাংলাদেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। কতটা তিনি সফল হয়েছেন এই 2 মাসে, সেদিকেও নজর রাখবো। এবং নয়াদিল্লি ঢাকার সমীকরণ, কারণ শেখ হাসিনা এখনো বাংলাদেশেই রয়েছেন। আওয়ামী লীগ ফেরার কথা বলছে বারবার স্বচ্ছতার মুখ নিয়ে, কতটা তারা সফল হতে পেরেছে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। তবে কি বাংলাদেশে আসছে রিফাইন্ড বা পরিশোধিত আওয়ামী লীগ? কিন্তু আওয়ামী লীগের পুনর্গঠন হলে সেখানে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আওয়ামী লীগ নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার? সম্প্রতি এই জল্পনায় উস্কে দিয়েছে বাংলাদেশের একটি ঘটনা। সূত্রের খবর, গ্রেফতারি মাত্র 5 দিনের মাথায় বাংলাদেশের সাবেক স্পিকার শিরিন শারমিনকে গ্রেফতার করা হয়েছে। রিফাইন্ড সরকার নিয়ে সম্প্রতি অবস্থান স্পষ্ট করেছেন স্বয়ং শেখ হাসিনা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, সে কারণে শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হয়। তবে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে সায় নেই শেখ হাসিনার। পশ্চিমী দেশগুলির মতে বাংলাদেশের রাজনীতিতে স্থিরতা আনতে গেলে আওয়ামী লীগের পুনর্গঠন জরুরি। একাধিক কূটনৈতিক সূত্র এই ইঙ্গিত দিচ্ছে যে হাসিনাকে বলা হয় তার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন প্রায় অসম্ভব। ওয়াকিবহাল কূটনীতিকদের একাংশের মতে ভারতের এই মনোভাব কিছুটা হলেও ক্ষুব্ধ হাসিনা। সাবের হোসেন চৌধুরীকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার চেষ্টা আপাতত ব্যর্থ। ফলে ঘটনাক্রম থেকে সাবের চৌধুরী অনেকটা নাটকীয়ভাবে থেকে বিদায় নেন। সম্প্রতি ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক আলোচনায় হাসিনা রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গ আনেননি। কথা হয়নি আওয়ামী লীগের পুনর্গঠন নিয়েও। এ ব্যাপারে ভারত সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে 2টি প্রস্তাব দেওয়া হয়েছিল। তাকে প্রস্তাব দেওয়া হয় ভারত থেকে কাতারে চলে যেতে, নয়তো নতুন আওয়ামী লীগ গড়ার ক্ষেত্রে মতামত দিতে। কিন্তু এখানেই ভিন্ন রাজনৈতিক কৌশল নিয়ে 2টি প্রস্তাবই নাকচ করে দিয়েছেন শেখ হাসিনা। সূত্রের খবর, কোনোভাবেই কাতার যেতে চান না শেখ হাসিনা। কাতারে গেলে হাত থেকে নেতৃত্ব চলে যাবে মনে করছেন শেখ হাসিনা। তাই রাজনীতি থেকে নির্বাসন কখনোই চাইছেন না শেখ হাসিনা। হাসিনা কড়া মনোভাবের ফলে কিছুটা হলেও আগ্রহ হারিয়েছে মোদী সরকার। আপাতত পরিবারের কারো হাতে নেতৃত্ব দিতে নারাজ। শুরুতে হাসিনা চেয়েছিলেন তার পরিবারের পক্ষে কাউকে দলের নেতৃত্বের দায়ভার দিতে, কিন্তু এই বিষয় নিয়ে আওয়ামী লীগ মহলে ইতিবাচক সাড়া না পাওয়ায় এই পরিকল্পনাও কাজে দেয়নি। শেখ হাসিনা নিজেও তার বোনের ছেলে রাদওয়ান সিদ্দিকী ববিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসার ব্যাপারে সবুজ সংকেত দেননি। ফলে পরিশোধিত আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা আপাতত বিষ বাও জলে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। শুধু তাই নয়, ভারতের আয়োজনে একই বিমানে এস জয়শঙ্করের সঙ্গে মরিশাস সফর করেন খলিলুর। অর্থাৎ 2 দেশের সম্পর্কের উন্নতি ঘটছে, পাশাপাশি 2 দেশের সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। সেই সময় অনেক গণমাধ্যম আলোচনা করেছিল যে বাংলাদেশকে বেশ কিছু শর্ত দিয়েছে নয়াদিল্লি, যেগুলির মধ্যে ছিল সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানো এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন, যেগুলির মধ্যে শিরিন শারমিন চৌধুরীর জামিন হয়েছে। তবে কি এবার চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মিলবে? এই নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রবলভাবে চর্চা চলছে। জানা যাচ্ছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মিলেছে একটি মামলায়। তারপরও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, আর তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেগুলিতে তিনি যে জামিন পেয়ে যাবেন সেটার কিছুটা আভাস মিলছে।
তবে কবেই জামিন মিলবে সেটা নিয়ে আলোচনা চলছে। প্রায় 2 বছর ধরে জেলে বন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাকে গ্রেপ্তার করেছিল। তিনি বাংলাদেশের পতাকা নাকি অবমাননা করেছিলেন। রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জানা যায় 2023 সালে দায়ের হওয়া এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট 6 জনকে আসামি করা হয়। আর এর ভিত্তিতেই তাকে এখনো জেলে আটকে রাখা হয়েছে। এর মধ্যে খবর, সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর একটি নালিশি মামলায় জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন এই আদেশ দেন। 7 এপ্রিল গ্রেপ্তার দেখানোর শুনানি হয়েছিল। মামলার বাদী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। 2024 সালে 26শে নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের রাষ্ট্রদ্রোহী মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তার বাবা 31 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটির পরে পুলিশ আইনজীবী বিচার প্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়। হত্যা মামলায় পুলিশ অভিযোগপত্র জমা দিয়েছে এবং বর্তমানে সেটার সাক্ষ্য গ্রহণ চলছে। কিন্তু সেই সময় চিন্ময় কৃষ্ণ প্রভু জেলেই ছিলেন। ফলে এই ঘটনায় কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছিল। কিন্তু আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল বিষয়টি। কোনোভাবেই জামিন দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। এখন বিএনপি ক্ষমতায় আসার পর কি পদক্ষেপ করে সেটাই দেখার। কারণ এতে ভারতের নির্দেশ রয়েছে বলে শোনা যাচ্ছে, যে কারণে খলিলুর রহমানের ভারত সফরের পর পদ্মাপাড়ের রাজনীতিতে কিছু পট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নজর কেড়েছে শিরিন শারমিন চৌধুরীর জামিন। অনেকে জেলে বন্দী থাকলেও শিরিন শারমিন খুব তাড়াতাড়ি মুক্তি পেয়েছেন। ফলে রাজনীতিতে স্বাভাবিকভাবেই এই আলোচনাগুলি উঠে আসছে প্রতিনিয়ত। এখন দেখার বিষয় চিন্ময় কৃষ্ণ প্রভুর পুরোপুরি জামিন ঠিক কবে মেলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। আগামী 2 মাসের মধ্যে জনশূন্য হতে পারে ঢাকা। এটি গুজব বলে উড়িয়ে দেওয়া যেত যদি কোনো সামাজিক মাধ্যমের প্রচার করত। কিন্তু জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজাম সতর্ক করে বলেছেন, পরিস্থিতি নাকি 1971-এর থেকেও ভয়াবহ রূপ নিতে পারে। ভাবছেন নিশ্চয়ই কি করে এটা সম্ভব? দেশের রাজধানী সাজানো গোছানো শহরটা থেকে কেন মানুষকে পালাতে হবে? এবার আসি সেই সব কারণগুলিতে। সরকারের কাজ কি শুধু সতর্কবাণী দিয়ে দায় সারা, নাকি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া? আসলে এই দিকগুলি সরকারের জানা থাকলেও সরকার ব্যস্ত এখন প্রতিশোধ নিতে। 11-তে যারা তারেক রহমানকে অত্যাচার করে দেশ ছাড়া করেছিল তাদের বিচারের মুখোমুখি করে সাজা দিতে। হয়তো এটি প্রতিশোধ নয়, অন্যায়ের বিচার। কিন্তু দেশের সংকট যখন দোরগোড়ায়, তখন সাধারণ মানুষকে তাদের সমস্যার হাল তাদের নিজেদেরকেই খুঁজতে হবে। এরকম অবস্থান সরকারের। ফলে অনেকেরই গ্রামের দিকে ঝুঁকতে বাধ্য, যাদের পক্ষে গ্রামে চলে যাওয়া সম্ভব। কিন্তু যাদের সেই সুযোগ নেই তারা কি করবে? প্রায় 60 লক্ষেরও বেশি মানুষের নিরাপত্তা এখন হুমকির মুখে। কুমিল্লার এক জনসভায় বিস্ফোরক মন্তব্য করেছেন আশরাফ উদ্দিন নিজাম, যা মুহূর্তের মধ্যে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সরাসরি প্রভাব পড়তে চলেছে বাংলাদেশের রাজধানী ঢাকার উপর। তিনি বলেন, যদি সংকটে দ্রুত মোকাবিলা না করা যায় তবে আগামী 2 মাসের মধ্যে মানুষকে ঢাকা ছাড়তে হতে পারে। ঢাকা হয়তো যুদ্ধের ময়দান নাও হতে পারে, তবে তেলের দাম বাড়া থেকে শুরু করে খাদ্যপণ্যের সাপ্লাই চেইন ভেঙে পড়লে ঢাকার লক্ষ লক্ষ মানুষ কি করবে? কিন্তু হুইপ যখন নিজের সংকটের আভাস দেন তখন এটি আর গুজবের পর্যায়ে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হয়তো শুধু আর্থিক সংকট বা খাদ্য সংকট নয়, এটি আরও কোনো বড় ঝুঁকির দিকে নির্দেশ করে। এখন কোনো দেশ আর একা চলা নীতিতে আবদ্ধ নয়, কোনো না কোনো চোটে থাকতেই হবে। যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে না আসে তবে চীন রাশিয়াও আর চুপ থাকবে না। তখন বাংলাদেশ যে ধরনের ভৌগোলিক অবস্থানে রয়েছে তাতে করে যে কোনো সময় তাদের সাপ্লাই চেইন ব্যাহত হতে পারে। বিশেষ খাদ্যপণ্য এবং জ্বালানি সংকটে অস্থির হতে হবে বাংলাদেশকে। আর সব রকম সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেলে ঢাকা জনশূন্য হতে 2 মাসও সময় লাগবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। ভারতের
আশ্রয় ছেড়ে কাতারে চলে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাকি সবটাই গুজব? 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশ জুড়ে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ত্যাগের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে শুরু হয় নানা জল্পনা। জুলাই অভ্যুত্থান হওয়ার পর থেকে দিল্লির বাসস্থান হাসিনার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার তাকে ফেরত পাঠানোর দাবি জানানো হলেও এখনো পর্যন্ত সেই দাবি নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে হাসিনা ইস্যু কি ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠছে? সূত্রের খবর, ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে কাতারে যাওয়ার যে প্রস্তাব করা হয়, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে কাতারে কোনো মতে যেতে রাজি নন হাসিনা। এক্ষেত্রে কাজ করছে আরো একটি ফ্যাক্টর। কাতারে গেলে সে দেশের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে হয়তো হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়াও সহজ হবে। তবে কাতারে যাওয়ার ব্যাপারে বেঁকে বসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রয়োজনে ভারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, কিন্তু কখনোই দিল্লি ছাড়তে রাজি নন হাসিনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে দিল্লির পররাষ্ট্র নীতি এখন এক অদ্ভুত বাঁক নিয়েছে। একদিকে তারা বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে, অন্যদিকে শেখ হাসিনাকেও তারা ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে কূটনৈতিক ক্ষেত্রে জগাখিচুড়ি পাকিয়ে ফেলেছে ভারত। কূটনৈতিক সূত্র খবর, মাঝখানে সাবের হোসেন চৌধুরী বা হাসিনার বোন শেখ রেহানার পুত্র রেদওয়ান সিদ্দিকী ববিকে নিয়ে নেতৃত্বে রদবদল ঘটিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেছিল দিল্লির সরকার, কিন্তু হাসিনার অনড় মনোভাবে তা বাতিল হয়ে গিয়েছে। বিশ্লেষকদের মতে হাসিনা সম্ভবত বুঝে গেছেন দিল্লির সিংহাসনের ছত্রছায়ায় থাকা মানে সুরক্ষা, কিন্তু এতে প্রতিবেশী দেশের জনগণের কাছে ভারতের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও এটি একটি চরম বৈপরীত্য লক্ষ্য করা গিয়েছে। বিশ্লেষকদের মতে ভারত সরকার সম্ভবত হাসিনাকে একটি রাজনৈতিক তাস হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু এখন তাসটি উল্টে ভারতের ওপরই বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে। বাংলাদেশের নির্বাচনের পর পরিস্থিতি পাল্টে গিয়েছে। এখন ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। দুই দেশই সম্পর্ককে নতুন মাত্রায় উন্নতি করতে চাইছে। ধীরে ধীরে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে, যদিও পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে তা হবে না। কৌশলগত কারণে বিজেপি সরকার ভিসা খোলার বিষয়ে আগ্রহ দেখায়নি। 2024 সালে 5ই আগস্টের পর থেকে সকল প্রকার ভিসা কার্যত বন্ধ ছিল, তবে বিশেষ ক্ষেত্রে সীমিতভাবে চালু আছে। সব মিলিয়ে নয়াদিল্লি এখন এক বিড়ম্বনার সামনে দাঁড়িয়ে, এমনটাই মত রাজনৈতিক মহলের। একটি সাজানো গোছানো দেশ কিভাবে ধ্বংস হয়ে গেল, এই দেশ ধ্বংসের কথাটি সবাই মানবে না। কারণ যারা দেশের সম্পদ লুট করে ধনী হয়ে গিয়েছে, তাদের কাছে দেশ ধ্বংস হলেও তাদের কোনো ক্ষতি হয়নি। এই সুযোগে অনেকে বাণিজ্য করে বিদেশে অর্থ সঞ্চয় করেছেন, আবার অনেকে হয়তো তখন সেভাবে লাভবান হননি। কিন্তু সুযোগ আছে নতুন সরকারের আমলে কিছু মুনাফা কামিয়ে নেওয়ার। তাদের কাছেও দেশ ধ্বংস হলো কি হলো না তাতে কিচ্ছু এসে যায় না। যারা আন্দোলনে গিয়ে অথবা না গিয়েও মাসে মাসে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, তাদের কাছেও দেশ ধ্বংস হয়েছে বলে মনে হবে না। কিন্তু যারা দিন আনা দিন খাওয়া মানুষ, যারা সংখ্যালঘু, যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী এবং দেশ ছেড়ে যেতে পারেননি, তারা হাড়ে হাড়ে অনুভব করছেন দেশ কেমনভাবে ধ্বংস হয়েছে। যারা হাসিনাকে ফ্যাসিস্ট বলে আন্দোলন করছিলেন, তাদের মধ্যে কতজন জানে যে তারা আন্দোলন বিপ্লব কিছুই করছেন না, তারা কেবল একটি বিদেশি শক্তির মহড়া মাত্র। তাদেরকে যখন তখন স্নাইপার দিয়ে হত্যা করা হবে, এবং সেটি করবে তারা যারা তাদের আন্দোলনে নামিয়েছে। এটি যদি চক্রান্ত না হতো, তাহলে কোটা বিরোধী আন্দোলন না হয়ে প্রথমেই হাসিনার পদত্যাগ নিয়ে আন্দোলন হতো। কিন্তু তাহলে বেসরকারি কলেজের ছাত্রছাত্রীরা অংশ নিত না, একজন নেতা স্থানীয় ছাত্রের মৃত্যু হতো না। অথচ 1400 জনের হত্যার খবর ছড়িয়ে দেওয়া হলো। পুলিশকে সরিয়ে দিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী, কিন্তু তাদের কন্ট্রোল করেছে মার্কিন কূটনীতিবিদরা। তাদের উদ্দেশ্য সফলও হলো। সরকারকে অন্ধকারে রেখে সাবেক সেনাকর্তারা নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করেছে। যাদের লাশের প্রয়োজন ছিল, তাদের জন্য লাশের ব্যবস্থা থেকে শুরু করে সরকার পতন সব প্ল্যান মাফিক হয়ে গেল। দেশ কি পেল, জনগণ কি পেল নতুন ব্যবস্থা এবং নতুন সরকারের কাছ থেকে? দেশে আজ কিছুই নেই, খাবার নেই, স্বাস্থ্য নেই। যেটা আছে সেটা হলো ভারত বিদ্বেষ। মাঝে মাঝে মনে হয় মুক্তিযোদ্ধারা বৃদ্ধ হয়েছেন অথবা মারা গিয়েছেন,
তাদের পরের প্রজন্ম এতটাই দুর্বল যে তাদের পাকিস্তানকে ভাই বা বন্ধু মানতে বাধ্য হতে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। ফের মোহাম্মদ ইউনূসকে রাজপথে নামতে বার্তা। এবার ইউনূসকে রাজপথে নামার বার্তা বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগগুলোকে কার্যকর করে তুলতে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জানান, মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল, কিন্তু সেই সরকার সেভাবে জনগণের প্রত্যাশা পূরণ করেনি। কিন্তু তার মধ্যে যতটুকু অর্জন সংস্কার হয়েছে তা ধরে রাখতে তাদেরও মাঠে নামতে হবে। এই কাজে ডক্টর ইউনূসকেও আমি রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন তিনি। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে চলে গিয়েছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই আইনগুলো, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তারা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে। এটা কিন্তু হবে না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের। সংস্কারকে কেন্দ্র করে যা হচ্ছে তা অপ্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ। তিনি বলেন, বাংলাদেশে যা কিছু হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে এটা অপ্রত্যাশিত না। আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, বিএনপি বলেছিল তারা নির্বাচন চায়। নাহিদ ইসলাম জানান, আমরা চেয়েছিলাম আমূল পরিবর্তন, কিন্তু বিএনপি পুরনো সবকিছুকে রেখে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল। বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এখন দেখা যাচ্ছে নির্বাচনের পর বিএনপি 2/3 আসন পাওয়ার পর আর কিছুকে তোয়াক্কা করছে না তারেক রহমানের সরকার। তারা গণভোটের রায়কে বাতিল করে দিয়েছে। শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যাদেশের 10 থেকে 11টি তারা সংসদে আনছে না, তারা সেগুলোকে আইনে পরিণত করবে না। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ গুম প্রতিকার, মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রয়েছে। এগুলো বাতিল করে তারা আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চায়। সামগ্রিকভাবে বিএনপি একটি সংস্কার বিরোধী দল মন্তব্য করে নাহিদ বলেন, গত কয়েক দশকে তারা নির্যাতিত, নিপীড়িত হয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি, কারণ তাদের নেতৃত্বে কখনোই জনগণের আস্থা ছিল না। রাজপথে আন্দোলনের বিষয়ে এনসিপি আহ্বায়ক বলেন, আমরা সংসদে সমাধান চেয়েছিলাম, সংসদে যেহেতু উপযুক্ত সমাধান আমরা পাচ্ছি না, তাই রাজপথে অবস্থান নিতে হচ্ছে। আমরা চাই সংবিধান সংস্কার পরিষদ হোক, অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা হোক। বিএনপি সরকার বুঝতে পারছে না যে সামনে আর্থিক মন্দা আসছে। এই অবস্থায় সরকারের উপর যদি জনগণের আস্থা না থাকে, বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না। অন্তর্বর্তী সরকারের সবাইকে অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ উপদেষ্টাদের দায়িত্ব নিতে হবে। তারা এই অধ্যাদেশগুলো করেছিলেন, এখন যে বাতিল হচ্ছে এগুলো নিয়ে তাদের কথা বলতে হবে। এই প্রসঙ্গে ডক্টর ইউনূসকে মুখ খুলতে হবে বলেও জানিয়েছেন তিনি। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছেন। এখন এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, তারাও কোনো কথা বলবেন না, কেরিয়ারে ফিরে যাবেন না, তা হবে না। জনগণের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। প্রসঙ্গত, গত 29শে মার্চ পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নাহিদ ইসলাম। 30শে মার্চ সৌদি আরবে পৌঁছন নাহিদ। ওমরা এবং মহানবী হযরত মুহাম্মদের রওজা মোবারক জিয়ারত শেষে বাংলাদেশে ফেরেন তিনি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের নেতৃত্বে দলের নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনাও জানান। এই সময় জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্র শক্তি, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতারাও উপস্থিত ছিলেন। ফলে সব মিলিয়ে ইউনূস কি পথে নামেন সেটাই এখন দেখার। এখন ক্ষমতায় নেই অন্তর্বর্তীকালীন সরকার। মোহাম্মদ ইউনূসের শাসনকালের বিদায় ঘটেছে, কিন্তু তার আমলে হওয়া একাধিক কাজের সমালোচনা করেছেন বাংলাদেশের বিভিন্ন মহলের ব্যক্তিত্ব। কেউ কেউ আবার ইউনূসের শাসনকালের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে বিএনপি সরকারের শাসনকাল নিয়েও চর্চা করছেন। তারেক রহমানের 2 মাস শাসনকালকে অনেকে বলছেন ইউনূসের ধারাবাহিকতা বজায় রাখছেন। তবে মোহাম্মদ ইউনূসকে স্টুপিড, বিশ্বাসঘাতক বলে আখ্যা দিচ্ছেন একাধিক সাংবাদিক। অসভ্য, বাটপার বলেও আখ্যা দিচ্ছেন কোনো বিশ্লেষক। শান্তির নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের শাসনকাল নিয়ে সমালোচনা করতে গিয়ে তার নোবেল প্রাপ্তি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। যেমন অনেকে বলছেন, ইউনূসকে নোবেল পাইয়ে দেওয়া হয়েছিল যাতে তিনি ভবিষ্যতে বাংলাদেশের শাসন ক্ষমতা হাতে নেন।
আর সেটাই ঘটেছিল শেখ হাসিনা সরকারের পতনের পর। তবে পরিকল্পনা হয়েছিল 11 সরকারের সময়, কিন্তু তখন দায়িত্ব নিলে মাত্র 3 মাসের জন্য দায়িত্ব নিতে হতো, তাই তিনি নাকি দায়িত্ব নেননি। কিন্তু পরবর্তীকালে যখন সেই সরকার 2 বছর ক্ষমতায় থাকে তখন তিনি নাকি আফসোসও করেছিলেন। এমন একটা কথা শোনা যায়, আর সেটা নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ সবকিছুই চলছে একেবারে পরিকল্পনা মাফিক। কিভাবে রাষ্ট্রের কর ফাঁকি দিয়ে নিজের কার্যসিদ্ধি করা যায়, কিভাবে নিজের গ্রামীণ ব্যাংকের জন্য আরো উন্নত করা যায়, কিভাবে রাষ্ট্রের ক্ষমতা হাতে পাওয়ার পর নিজের স্বার্থকে চরিতার্থ করা যায়, তিনিই সেটা দেখিয়েছেন। আর এই বিষয়গুলি যখন সামনে এলো তখন দেখা যাচ্ছে তারেক রহমানের সরকার ইউনূসের ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আনিস আলমগীর বলে একজন বিশ্লেষক যেমন মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন, ঠিক বিএনপি সরকারের সমালোচনার জন্য আরো 6 মাস অপেক্ষা করার কথা বলেছেন। তিনি বলেছেন, আপনারও সমালোচনা করব, তবে 6 মাস পর। তারেক জবাবে বলেন, নিশ্চয়ই ভুল হলে সমালোচনা করবেন। এর আগে মোহাম্মদ ইউনূসও একই কথা বলেছিলেন, কিন্তু ইউনূস সরকারের সমালোচনা করার জন্য আনিস আলমগীরকে জেলে যেতে হয়েছিল। তবে তিনি এটা বলেছেন, মোহাম্মদ ইউনূসের আমলের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছেন তারেক রহমান। বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মোস্তাফা ফিরোজ বলেন, ইউনূসের মতো স্টুপিড এবং বিশ্বাসভঙ্গকারী শাসক আমি জীবনে কখনো দেখিনি। তিনি একটি নতুন রাজনৈতিক শক্তির সম্ভাবনাকে ধ্বংস করেছেন। অন্যদিকে সাংবাদিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, যদি বর্তমান সরকার আগের সরকারের ভুলগুলোই বহন করে তবে এই সময়কে ভালো বলার সুযোগ কোথায়? বর্তমানে শাসন ব্যবস্থা অনেক ক্ষেত্রে এখনো ডক্টর ইউনূসের সময়ের সম্প্রসারিত লোক মনে হচ্ছে। অন্যদিকে আরও একজন সিনিয়র সাংবাদিক আব্দুল নূর তুষার বলেন, ডক্টর ইউনূস প্রমাণ করেছেন একজন অসভ্য লোকও নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন। মব জাস্টিসের প্রধান উস্কানিদাতা তিনি ছিলেন, স্বয়ং প্রধান উপদেষ্টা, আর তার ছত্রছায়ায় অহিংসতা হয়েছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে যেভাবে শাসন করেছেন তাতে এই সমালোচনাগুলি তিনি এখন করাচ্ছেন। এখন দেখার বিষয় তারেক রহমান সেই পথে না হেঁটে কিভাবে বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। 2024 সালে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। 2025 সালের মে মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। একটি অধ্যাদেশও জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এরপর বিএনপি ক্ষমতায় এসে সংসদে বিল পাশ করিয়ে নিষিদ্ধ করে দেওয়া হয় শেখ হাসিনার দলকে। কিন্তু এর পিছনে একটি বড় প্রেক্ষাপটও ছিল, যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য একটি বড় আন্দোলন তৈরি হয়, যার নেতৃত্ব দিয়েছিলেন সেই সময় হাসনাত আব্দুল্লাহ। তবে সেই সময়ের তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক গণপরিষদের নেতা তথা বিএনপির নেতা রাশেদ খান, যিনি ঝিনাইদহ থেকে নির্বাচন করে পরাজিত হয়েছেন। সেই রাশেদ খান এখন একটি তির্যক মন্তব্য করেছেন। তিনি বলছেন, জুলাই আন্দোলনে হাসনাত আব্দুল্লাহর ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। সেই কারণে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের আন্দোলনে বড় ভূমিকা রেখেছিলেন। তবে কি জুলাই জঙ্গিদের সন্ত্রাসী ষড়যন্ত্র সামনে আসছে? রাশেদ খান প্রশ্ন তুলেছেন, কেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন হাসনাত? মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় গিয়ে প্রশ্নের মুখে পড়েন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সেদিকে ইঙ্গিত করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া রাশেদ খান এমন প্রশ্ন করেন। ওই পোস্টে তিনি লেখেন, হাসনাত আব্দুল্লাহকে সেনা প্রধান নাকি রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল, সেটি তিনি আবার খোলসা করে বাহবাও পেয়েছে। খুব ভালো কথা, তারা রিফাইন্ড আওয়ামী লীগ চায় না। কিন্তু এনসিপির কেউ কেউ দাবি করছে আওয়ামী লীগ নেতা সাবেক চৌসিক মেয়র মঞ্জুর আলম, যিনি 2016 সাল থেকে আওয়ামী লীগ, 2020 সালে আওয়ামী লীগ থেকে সিটি কর্পোরেশন নির্বাচন করার নমিনেশন তুলেছিলেন, তিনি এনসিপির হয়ে সিটি কর্পোরেশন নির্বাচন করবেন বলে হাসনাত আব্দুল্লাহ তার বাসায় গিয়েছিল। যাই হোক, আবার তাকে বলা হচ্ছে সে বিএনপি করত। ঠিক আছে, তিনি মাঝখানে কিছুদিন বিএনপি করেছিলেন, কিন্তু 2016 সাল থেকে শেখ হাসিনার পতন পর্যন্ত এবং আজ অবধি তিনি আওয়ামী লীগ করেন। একটা মানুষের সর্বশেষ পরিচয় তার পরিচয়। যেমন 90-এর আন্দোলনে শেখ হাসিনার অবদান রয়েছে, কিন্তু এটার জন্য কি 24-এর অপরাধ ক্ষমাযোগ্য? এরপর তিনি লেখেন,
দেখেন সব মিলিয়ে ভোটের রাজনীতিতে যেহেতু সব দলেরই আওয়ামী লীগকে প্রয়োজন, সুতরাং আওয়ামী লীগকে গরিবের সুন্দরী বউ না বানিয়ে যদি রিফাইন্ড আওয়ামী লীগ করার সুযোগ দেওয়া হয়, সেটা কি হাসনাত আব্দুল্লাহ মানবে? যদি মানে তাহলে মঞ্জুর আলমকে দলে নেওয়ার বিষয়টি সমর্থন দেওয়া যায়, না মানলে জুলাই যোদ্ধারা সমর্থন দেবেই না, সেটি নিয়ে সমালোচনা করবে। আপনাকে বুঝতে হবে, একজন ইমামের গায়ে দাগ লাগলে দেখা যায় বেশি, সেটি নিয়েও বেশি হইচই হয়। যেহেতু হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনের ইমাম বা আহ্বায়ক, এর জন্যই তো এত কথা। যদিও গণ অভ্যুত্থান ও কোটা সংস্কার আন্দোলনে তার রহস্যজনক ভূমিকা নিয়ে আজও সবার মনে প্রশ্ন আছে। এখন আওয়ামী লীগ নেতা চসিক মেয়র মঞ্জুর আলমদের বাসায় যাওয়া আসা বাড়লে সেই রহস্য বারবার সামনে হাজির হবে। তবে বর্তমানে সবকিছুর একটা উত্তর, তিনি রিফাইন্ড আওয়ামী লীগ চান কিনা। যদি চান তবে কিছু লোক রিফাইন্ড আওয়ামী লীগ করুক, কিছু লোক এনসিপি বা জামাতে যাক, কারো কোনো আপত্তি থাকবে না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি বলুন তো? সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তিনি হাসনাত আব্দুল্লাহর এই সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন। তবে কি সত্যি এর পিছনে বড় কিছু রহস্য লুকিয়ে রয়েছে? এমন নানা প্রশ্ন উঠে আসছে। এখন দেখা সেগুলি বেরিয়ে আসে কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকেই ভূ রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্প্রতি প্রায় 40 মিনিটের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোন আলাপ হয়েছে। কূটনৈতিক সূত্রের খবর যে এই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি দক্ষিণ এশিয়ার, বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে। ভারতের নেবারহুড ফার্স্ট পলিসি এবং আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের কেন্দ্রে এখন বাংলাদেশ, যা নতুন করে এক বিশাল কূটনৈতিক চাপের মুখে পড়েছে। গত 5ই আগস্ট 2024-এ ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতেই আশ্রয় আছে। এপ্রিলে 2026-এ তথ্য অনুযায়ী বলছে যে বাংলাদেশের নতুন বিএনপি সরকার গঠিত হওয়ার পর থেকে ডক্টর খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে দিল্লি সফরে গিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানান। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অধীনে এই দাবিকে ঘিরে তৈরি হওয়া টানাপোড়েনে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্প মোদি আলোচনায় ট্রাম্প ভারত মার্কিন সম্পর্কের বিশেষ দিক তুলে ধরলেও বাংলাদেশের স্থিতিশীলতা ও সংখ্যালঘু ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা নবনির্বাচিত সংসদ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় বলে বিশেষজ্ঞরা জানায়। তবে ভারতের পক্ষ থেকে শুরু থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোদির এই ফোনালাপ ইঙ্গিত করছে যে ওয়াশিংটন এবং নয়াদিল্লি এখন বাংলাদেশের বিষয়ে একটা সমন্বিত অবস্থান নিতে পারে। ট্রাম্পের আগেই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়েছিলেন, যা ঢাকার বর্তমান প্রশাসনের ওপর বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে ভারত হাসিনাকে ফেরানোর বিষয়ে কৌশলগত নীরবতা বজায় রাখলেও আমেরিকা হাসিনাকে নিজের দেশে ফিরিয়ে নিয়ে বিচার প্রক্রিয়া স্বচ্ছতা আনার চাপ বাড়াতে পারে বাংলাদেশের উপর। ঢাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আবার যে ভারত ও আমেরিকার এই ঘনিষ্ঠতা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই ভারত ক্যালিব্রেটেড ডিপ্লোম্যাসি বা নিয়ন্ত্রিত কূটনৈতিক নীতি অনুসরণ করছে। একদিকে হাসিনার প্রত্যর্পণের দাবি, অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা। এই দুইয়ের ভারসাম্য বজায় রাখা দিল্লির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিন্তু স্পষ্ট করেছেন যে হাসিনার প্রত্যর্পণ চাইবে ঢাকা। এদিকে নতুন সরকার বিএনপির অধীনে বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণ করেছে, যা ভারত ও চীন উভয়ের সাথেই সমদূরত্ব বজায় রেখে এগিয়ে যাওয়ার কৌশল। এদিকে বাংলাদেশ সম্প্রতি জ্বালানি সংকট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে, যেখানে ভারতের বাজার ও আমেরিকার সহযোগিতা কিন্তু অপরিহার্য। বর্তমান পরিস্থিতিতে আমেরিকা বাংলাদেশে তেল আমদানি বিষয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে 60 দিনের ওয়েভার বা ছাড় দিয়েছে, যা দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করছে। এটি ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি স্থিতিশীল কিন্তু গণতান্ত্রিক পরিবেশ চায়, যা তাদের ইন্দো প্যাসিফিক এজেন্ডার সহায়ক
হবে। হাসিনা পরবর্তী বাংলাদেশের নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় ভারত ও আমেরিকা উভয়ই নজর রাখছে। মোদি ট্রাম্প ফোনালাপ স্পষ্ট করেছে যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলেও ভারতের নিরাপত্তা, উদ্বেগ এবং আমেরিকার ভূ রাজনৈতিক স্বার্থের জায়গাটি একই রয়েছে। হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে টানাপোড়েন বাড়লেও তা কূটনৈতিক কৌশলের মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে। ভারতের নেবারহুড ফার্স্ট পলিসি এবং নতুন সরকার নতুন চাপ এবং নতুন মিত্রের সন্ধানে ব্যস্ত, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। 2024 সালে ছাত্র জননেতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর 1.5 বছরেরও বেশি সময় ধরে আত্মগোপন মামলা ও চরম সাংগঠনিক বিপর্যয়ের মুখে থাকা বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতির মাঠে ফেরার ইঙ্গিত দিচ্ছে। এই ফেরার প্রক্রিয়ায় কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রাক্তন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সম্প্রতি গ্রেফতারে 5 দিনের মাথায় তার নাটকীয় জামিন এবং দলের একটি অংশের তাকে নিয়ে নতুন পরিকল্পনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে দলটি যখন অস্তিত্বের সংকটে, তখন রিফাইন্ড আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ গঠন নিয়ে নানামুখী কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয়েছে। গুঞ্জন উঠছে যে শেখ হাসিনা পরবর্তী অধ্যায়ে আওয়ামী লীগকে মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে একটি ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্বে খোঁজ চলছে। এক্ষেত্রে শিরীন শারমিন চৌধুরীকে কেন্দ্র করে একটি মধ্যপন্থী আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে বলে অনেকেই কিন্তু মনে করছে। এমনকি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বরাতে কিছু গণমাধ্যম দাবি করছে যে একটি রিফাইন্ড বা পরিমার্জিত আওয়ামী লীগের উপস্থিতি নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে পারে। 2026 সালে এপ্রিল মাসে রাজনৈতিক চিত্র সম্পূর্ণ ভিন্ন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে নির্বাসিত এবং দলের বেশিরভাগ শীর্ষ নেতা গ্রেফতার বা আত্মগোপনেই রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানে বিএনপি সহ অন্যান্য দলের চাপে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কার্যত নিষিদ্ধ। মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ যখন অস্তিত্ব রক্ষার লড়াই করছে, তখনই গুঞ্জন উঠেছে রিফাইন্ড বা সংস্কারপন্থী আওয়ামী লীগ গড়ে তোলার। বর্তমানে বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের উপর আইনি ও রাজনৈতিক খড়গ অব্যাহত রয়েছে। 8ই এপ্রিল 2026 জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার আইনটি আরও কঠোর করা হয়েছে। এই অবস্থায় দলটির মূল নেতৃত্ব নির্বাসনে বা কারাগারে থাকায় তৃণমূল কর্মীরা এখন দিশেহারা। তবে দলটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে একে গণতান্ত্রিক সংস্কৃতির ওপর আঘাত হিসেবেই বর্ণনা করা হয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শিরীন শারমিনের জামিন নিছক কোনো আইনি ঘটনা নয়, এর নেপথ্যে রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক শক্তির একটা বড় কোনো বোঝাপড়া। দলের অন্দরে চরম বিতর্কিত নেতাদের তুলনায় ডক্টর শিরীন শারমিন চৌধুরীর ভাবমূর্তি তুলনামূলকভাবে ক্লিন হিসেবেই পরিচিত। আন্তর্জাতিক মহলে, বিশেষ করে পাশ্চাত্যে, একটি নতুন ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে তিনি গ্রহণযোগ্য হতে পারেন। দলটির একটি অংশ মনে করছে যে শেখ হাসিনার পরিবারের বাইরে কাউকে নেতৃত্ব দিয়ে নতুন করে দল গোছালে বর্তমান সরকারের কঠোর অবস্থান কিছুটা নমনীয় হতে পারে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন না করে একটি মাইনাস ফ্যামিলি ফর্মুলায়, অর্থাৎ মাইনাস শেখ হাসিনাতেই নতুন করে দলকে সাজানোর চেষ্টা চলছে। ভারত, যারা শেখ হাসিনার দীর্ঘদিনের মিত্র, তারাও পরিস্থিতি বুঝে নতুন নেতৃত্বের দিকেই সায় দিতে পারে বলেই কিন্তু বিশ্লেষকদের মত। আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে ভারতের একটি প্রচ্ছন্ন সমর্থন বা প্রেসক্রিপশন কাজ করছে বলে ইতিমধ্যেই গুঞ্জন আছে। ভারতের কৌশলগত নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি বন্ধুপ্রতিম শক্তির অস্তিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং অন্তর্বর্তী সরকার থেকে আসা নতুন রাজনৈতিক শক্তিগুলো এই রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বের ঘোর বিরোধী বলে সূত্রের খবর। তাদের দাবি, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দলটিকে রাজনীতিতে কোনো সুযোগ দেওয়া যাবে না। তবে দলের ভেতরেই বড় ধরনের মতবিরোধ রয়েছে। অধিকাংশ নেতাকর্মী মনে করছেন যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের অস্তিত্ব কল্পনা করা কিন্তু অসম্ভব। কিন্তু দলের চরম বিপর্যয়ের এই সময়ে কৌশলী অবস্থান হিসেবে শিরীন শারমিনকে কাণ্ডারি করার পরিকল্পনাটি বেশ জোরালো হয়েছে। শিরীন শারমিনের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ গঠিত হলেও দলটির সামনে চ্যালেঞ্জ
কিন্তু পাহাড় সম। দলের তৃণমূলের নেতাকর্মীরা পুরনো নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনার পরিবারের প্রতি অনুগত। ফলে নতুন এই রিফাইন্ড আওয়ামী লীগকে সাধারণ কর্মীরা কতটুকু গ্রহণ করবে তা কিন্তু একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে শিরীন শারমিনকে ঘিরে আওয়ামী লীগের এই নতুন সমীকরণ বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে দলটির মূল ভিত্তি অর্থাৎ শেখ হাসিনার নির্দেশনার বাইরে এটি কতটুকু সফল হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনাকে নিয়ে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন ধরনের অস্থিরতা ও টানাপোড়েন চলছে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে পাওয়া খবর এবং সম্প্রতি প্রকাশিত বিভিন্ন বিশ্লেষণের আলোকে জানা যাচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে ভারত বেশ কিছু কৌশলী প্রস্তাব দিলেও তিনি তা মানেননি, যা বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এক বড় ধরনের কূটনৈতিক অচলাবস্থা তৈরি করেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে যে ভারত সরকার শেখ হাসিনাকে প্রধানত দুটি পথ বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। শেখ হাসিনাকে ছাড়া বা তাকে নেপথ্যে রেখে দলের ভিতরে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নিয়ে একটি রিফাইন্ড বা নতুন আওয়ামী লীগ গঠন করা, যাতে দলটি বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে পারে, অথবা ভারত ছেড়ে কাতারে চলে যাওয়া, যাতে শেখ হাসিনার উপস্থিতিতে সৃষ্ট কূটনৈতিক চাপ ভারত এড়াতে পারে। ঢাকার খবর অনুযায়ী হাসিনা এই দুই প্রস্তাবই কার্যত প্রত্যাখ্যান করেছেন। তিনি মনে করেন কাতার যাওয়া মানে হলো নেতৃত্ব ছেড়ে দেওয়া এবং বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নির্বাসিত হওয়া। অন্যদিকে নতুন আওয়ামী লীগ গড়ার যে পরিকল্পনা ছিল তাতেও তিনি সায় দেননি, যা দিল্লির একাংশকে হতাশ করেছে। প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোনের ছেলে রাদওয়ান সিদ্দিকী ববিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসার বিষয়ে সবুজ সংকেত দেননি। গোড়ার দিকে হাসিনা পরিবারের পক্ষ থেকে কাউকে দলের নেতৃত্বে আনার পরিকল্পনা করলেও পরে তিনি সেই পরিকল্পনায় অনড় থাকেননি এবং রাদওয়ান সিদ্দিকী ববিকে সামনে আনার বিষয়ে সায় দেননি বলে জানা গেছে। একটি পরিশোধিত বা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার পরিকল্পনায় হাসিনা নিজের সায় নেই বলেই জানিয়েছেন। হাসিনা তার পরিবারের পরিবর্তে দলে একটি ভিন্ন ধরনের নেতৃত্ব কাঠামো দেখতে চেয়েছিলেন, যার কারণে ববিকে দলের শীর্ষ পদে আনার পরিকল্পনা বাতিল করা হয়। বাংলাদেশে গত ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হওয়া বিএনপি নেতৃত্বাধীন সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে অটল রয়েছে। বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে হস্তান্তরের দাবি পুনর্ব্যক্ত করেছেন। ইতিমধ্যে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে, যা ভারতের ওপর প্রত্যার্পণের চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাসিনার ভারতে অবস্থানকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং বিশেষ পরিস্থিতি হিসেবেই বর্ণনা করেছেন। ভারত বর্তমানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে এবং নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আপোষ না করার বার্তা দিচ্ছে। ভারতের জন্য চ্যালেঞ্জ হলো, একদিকে দীর্ঘদিনের মিত্র হাসিনাকে সরাসরি ফেরত দেওয়া কঠিন, অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দূরত্ব বজায় রাখা কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ। এই ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে নিয়ে বর্তমানে ভারত বাংলাদেশের অবস্থান অনেকটাই বিপরীতমুখী। ভারত কৌশলগত কারণে শেখ হাসিনাকে পুরোপুরি ত্যাগ করতে পারছে না, আবার তাকে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডেও ব্যবহার করতে পারছে না। 2024-এর গত এপ্রিলে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে দিল্লি এখন নতুন অন্তর্বর্তী সরকার বা পরবর্তী রাজনৈতিক শক্তির সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, কিন্তু হাসিনা এখনও তাদের আশ্রয়ে থাকায় সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না। ভারত আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না নিয়ে আইনগত প্রক্রিয়ার কথা বলছে। এদিকে বাংলাদেশে বর্তমান সরকার এবং ছাত্র জনতার পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জোরালো। ঢাকা মনে করে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য বা কার্যক্রম কূটনৈতিক সম্পর্কের নীতিবিরোধী এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে হাসিনার অনড় অবস্থান ভারতের জন্য কূটনৈতিক অস্বস্তি তৈরি করছে। ভারত চেয়েছিল হাসিনাকে দূরে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি বা অন্য কোনো দলের মাধ্যমে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করতে, যেখানে আওয়ামী লীগও একটি নতুন কাঠামোতে টিকে থাকবে। কিন্তু হাসিনা
নিজের অবস্থান থেকে সরে না আসায় ভারত এখন অনেকটা নিরুপায়, এমনটাই বিশেষজ্ঞদের মত। হাসিনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন একটি কূটনৈতিক গোলক ধাঁধায় রূপ নিয়েছে। হাসিনাকে নিয়ে সৃষ্ট এই সোর পয়েন্ট বা অস্বস্তিকর ইস্যুটি ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর প্রভাব ফেললেও দুদেশেই এখন সম্পর্ককে হিমঘরে না রেখে পারস্পরিক স্বার্থে, বিশেষ করে জ্বালানি ও বাণিজ্য খাতে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে হাসিনাকে ভারতের মাটিতে আশ্রয় দিয়ে রাখা দিল্লির জন্য ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে, এমনই আশঙ্কা কিন্তু পর্যবেক্ষকদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ। বিদেশ থেকে কেনা হচ্ছে একের পর এক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, কিন্তু কেন সমরাস্ত্র কিনছে বাংলাদেশ? তবে কি দেশের অভ্যন্তরে ঘনাচ্ছে যুদ্ধের ছায়া? দেখে নেওয়া যাক কোন কোন দেশ থেকে যুদ্ধাস্ত্র কিনছে বাংলাদেশ। ফোর্সেস গোল 2030 এই প্রজেক্টকে সামনে রেখে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ইটালি, চীন এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আধুনিক যুদ্ধ বিমান এবং সমরাস্ত্র কিনছে বাংলাদেশ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইটালি থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান ইউরো ফাইটার জেট এবং চীনের Z-10C যুদ্ধ বিমান। এছাড়াও বরাবরের বন্ধু পাকিস্তান থেকেও সামরিক সরঞ্জাম কেনার খবর পাওয়া যাচ্ছে। এইসব অত্যাধুনিক অস্ত্র ধারে ভারে বাংলাদেশের প্রতিরক্ষার মানকে আরো উন্নত করবে, একথা বলাই বাহুল্য। ইটালির লিওনার্দো এসপিএ সঙ্গে ইউরো ফাইটার টাইফুন কেনার জন্য লেটার অব ইন্টেন্ট অর্থাৎ সম্মতিপত্র স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এরই পাশাপাশি চীনের Z-10C যুদ্ধবিমান কেনার বিষয়েও আলোচনা চলছে বলে সূত্রের খবর। দীর্ঘ সময়ের পর পাকিস্তান থেকে অস্ত্র বোঝাই জাহাজ বাংলাদেশের চট্টগ্রামে আসার খবর পাওয়া গিয়েছে। দুই দেশের এই নতুন চুক্তি পড়শি দেশগুলির সামরিক সম্পর্কে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ফোর্সেস গোল 2030 আওতায় সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং সক্ষমতা বৃদ্ধি করায় এই অস্ত্র কেনার মূল লক্ষ্য বলে সূত্রের খবর। চীন বাংলাদেশের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ, তবে সাম্প্রতিক সময়ে ইউরোপীয় এবং অন্যান্য দেশ থেকেও আধুনিক অস্ত্র সংগ্রহের প্রচেষ্টা চলছে বলে জানা গিয়েছে। কেনা হচ্ছে সাব মেশিন গান। ওজনে অন্যান্য আগ্নেয়াস্ত্র থেকে এটি হালকা, ছোট হওয়ায় শত্রুপক্ষকে নিকেশ করতে জুড়ি মেলা ভার। বিশেষত দুর্গম এলাকায় অপারেশন চালাতে দরকার হয় এই সাব মেশিন গানের। কেনা হচ্ছে ক্যানিকের 9mm অটোমেটিক পিস্তল, যেখানে শত্রুপক্ষের ডেরায় ঢুকে তাদের খতম করতে এই অটোমেটিক পিস্তল দারুণ উপযোগী বলে জানা গিয়েছে। আরাকান বাহিনী এবং মায়ানমার সীমান্তে প্রায় সংঘর্ষের খবর উঠে আসছে বাংলাদেশে। যে কোনো সময় ওপার থেকে এসে পড়ছে গোলাগুলি, ফলে বাংলাদেশ সেনাবাহিনীকে যোগ্য জবাব দিতে তৈরি থাকতে হচ্ছে সর্বক্ষণ। সন্ত্রাসবাদ কার্যকলাপ দমন করতে প্রতিরক্ষা ভাণ্ডারকে আরও বাড়াচ্ছে বাংলাদেশ সরকার। ফলে প্যারা কমান্ডোকে তৈরি রাখার জন্য প্রয়োজন এই ধরনের অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের। প্রতিরক্ষা সরঞ্জাম কেনায় বাংলাদেশ হাত মিলিয়েছে তুরস্কের সঙ্গেও। যুদ্ধক্ষেত্রে নিজেদের আধিপত্যকে প্রতিষ্ঠা করার মূল লক্ষ্যই প্রতিরক্ষায় যোগ করা হচ্ছে একের পর এক অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের। একই সঙ্গে ঢেলে সাজানো হচ্ছে প্যারা কমান্ডারদেরও। আর তাই সব মিলিয়ে অন্যান্য দেশগুলির সঙ্গে টক্কর দিতে বাংলাদেশ যে মরিয়া, তারই প্রমাণ এই বিপুল সমরাস্ত্র কেনার খবরে। তবে কি আমেরিকার হাতে বিকিয়ে যাবে বাংলাদেশের বিএনপি সরকার? স্বাধীন চিন্তাভাবনা ও সিদ্ধান্ত জলাঞ্জলি দিয়ে আমেরিকার তাবেদারি করবে বিএনপি? সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু চুক্তি হয়েছে বাংলাদেশের। এই বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে বলে মত রাজনৈতিক মহলে। চলতি বছর ফেব্রুয়ারিতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সঙ্গে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর হয়। পদ্মাপাড়ের বিরোধী পক্ষ ও সমালোচকদের একাংশের মতে বাংলাদেশের স্বার্থের থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাতেই বেশি ভূমিকা রাখছে বাণিজ্য চুক্তি। এই চুক্তিকে গোলামির চুক্তি বা দেশবিরোধী হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে এটির তীব্র সমালোচনা শুরু হয়েছে। একই সঙ্গে এই দেশবিরোধী চুক্তিকে বাতিলের দাবিও তুলছে বাংলাদেশের বিরোধীরা। দেখে নেওয়া যাক কি কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুদেশের মধ্যে। পারস্পরিক বাণিজ্য চুক্তি অনুযায়ী শুধু ট্রাম্পের দেশ থেকেই সমরাস্ত্র কিনতে হবে, অন্য কোনো দেশ থেকে এগুলি কেনা যাবে না। তাহলে চাপিয়ে দেওয়া হবে শান্তিমূলক বাড়তি শুল্ক। আরও বলা হয়েছে আমেরিকার দেখানো পথে হেঁটেই সেই দেশগুলিকে নিষেধাজ্ঞা দিতে হবে যাদের আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে।
অর্থাৎ বাংলাদেশ কার সঙ্গে বন্ধুত্ব করবে তাও ঠিক করে দেবে আমেরিকা। চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশের বন্দর ও জাহাজগুলির তথ্য দেখাশোনা করবে আমেরিকা। এর ফলে বাংলাদেশের গোপনীয়তা বলে কিছু থাকবে না বলে আশঙ্কা করছেন রাজনৈতিক মহল। বাংলাদেশের কৃষি, প্রতিরক্ষা, পোশাক এবং ওষুধ শিল্পের বাজার যুক্তরাষ্ট্রের জন্য অবাধে খুলে দেওয়া হয়েছে, যার ফলে বাংলাদেশ থেকে মুনাফা মিলবে আমেরিকার। উল্টে ধাক্কা খাওয়ার আশঙ্কা বাংলাদেশের একাধিক ছোট বড় শিল্পে। বাংলাদেশের মোট রপ্তানি 90%-এরও বেশি তৈরি পোশাক এবং বস্ত্র। ট্রাম্পের শুল্ক আরোপ নীতি ইতিমধ্যেই বাংলাদেশের বস্ত্র শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর সঙ্গে বস্ত্র শিল্পে এই চুক্তি বাংলাদেশের সমগ্র অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর থেকে শুল্ক কমানোর জন্য বাংলাদেশ সরকার 35% শুল্ক কমিয়ে 20% এনেছে। সূত্রের খবর, এই চুক্তিটি দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল, জানি বড় কোনো আলোচনা হয়নি। বাণিজ্যের পাশাপাশি চুক্তি হয়েছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও প্রশ্ন উঠছে। চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে, কেন ইউনূস প্রশাসন নির্বাচনের ঠিক আগে এবং তার মেয়াদের শেষ দিনগুলিতে এই চুক্তি হলো? বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী ইউনূস প্রশাসন গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন চুক্তি স্বাক্ষর করে। সমালোচকদের আশঙ্কা, এই চুক্তির ফলে বাংলাদেশ মার্কিন বাণিজ্যিক ও নিরাপত্তা নীতির দিক থেকে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়তে পারে, যা দেশের অর্থনীতিকে অস্থির করতে পারে। স্বভাবতই সিপিবির মতো দলগুলো এই চুক্তিকে দেশবিরোধী উল্লেখ করেছে। এছাড়াও এই চুক্তিগুলি বাতিলের দাবিও করেছে। তবে এই চুক্তিগুলি বাংলাদেশের জন্য কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে তা নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্যও রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল বিগত ইউনূস সরকার। বাংলাদেশ সংবিধানের সন্ত্রাস বিরোধী আইনকে হাতিয়ার করে একটি বৃহত্তম রাজনৈতিক দলকে কার্যত মাঠের বাইরে করে দিয়েছিলেন শান্তির নোবেলজয়ী তথা বাংলাদেশের তৎকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল। এর জন্য অধ্যাদেশ জারি করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কার্যত আইন পাশ করাতে চেয়েছিল। এরপর বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছে, কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করায় তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। তবে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বিএনপি, কিন্তু এখনো ওঠেনি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ওপর থাকা নিষেধাজ্ঞা, যা নিয়ে কম আলোচনা চলছিল না। আর এই আবহেই যে তথ্য সামনে এলো তা চোখ কপালে তোলার জন্যই যথেষ্ট। গত 29শে ডিসেম্বর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি চিঠি পাঠিয়েছিল জাতিসংঘ। আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে এবং বাংলাদেশের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে জাতিসংঘ চিঠি দিয়েছিল ইউনূস সরকারকে। কিন্তু বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সেই চিঠির কোনো জবাব তো দেয়নি, বরং চেপেই গিয়েছিলেন। ভোটের পর বিএনপি সরকার আসার পর জাতিসংঘ ফের সেই চিঠির কথা উল্লেখ করে সরকারকে চাপ দিয়েছে, ফলে বিষয়টির সামনে চলে এসেছে। জাতিসংঘের এই চিঠি নিয়ে কেন এত আলোচনা? কারণ ওই চিঠিতে একাধিক রাজনৈতিক দলের ওপর রাজনৈতিক বিধিনিষেধ, আওয়ামী লীগের ওপর আরোপিত সীমাবদ্ধতা, রাজনৈতিক বক্তব্য, সমাবেশ এবং ন্যায় বিচারের অধিকারের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ঘটনাচক্রে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জাতিসংঘের তরফে এটাই প্রথম কঠোর কার্যকরী পদক্ষেপ বলে ধারণা ওয়াকিবহাল মহলে। জানা গিয়েছে, ওই চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা থেকে শুরু করে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী এবং ট্রাইব্যুনাল আইন প্রয়োগ, রাজনৈতিক বক্তব্য ও সমাবেশে বাধা, গণগ্রেপ্তার এবং ন্যায্য বিচারের লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছে জাতিসংঘ। আর ওই চিঠিতে স্বাক্ষর করেন মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বেন সল, জবরদস্তি আটক সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের যোগাযোগ বিষয়ক ভাইস চেয়ার ম্যাথিউ গিলেট এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক মার্গারেট স্ট্যাটারওয়েথ। মনে রাখতে হবে, ওই চিঠি ঢাকায় পৌঁছেছিল গত বছরের 29শে ডিসেম্বর, যখন বাংলাদেশের ক্ষমতায় মোহাম্মদ ইউনূস স্বয়ং। ফলে বিষয়ের দিক থেকে জাতিসংঘের এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরো গুরুত্ব পাচ্ছে যখন জানা যাচ্ছে জাতিসংঘের তরফে বারবার এই চিঠির জবাব দেওয়ার জন্য আর্জি জানানো হলেও ইউনূসের প্রশাসন তা নিয়ে উচ্চবাচ্য করেনি। ওয়াকিবহাল মহলের ধারণা, আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারী ওই অধ্যাদেশগুলি নিয়ে ক্রমশ চাপ বাড়ছিল ইউনূসের ওপর, তাই তিনি নীরব ছিলেন। কিন্তু এবার সমস্যায় পড়লেন তারেক রহমান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার পরই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইস্যুটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতাকে যেন এক বহুমাত্রিক সমীকরণে দাঁড় করিয়ে দিয়েছে। আর এর উপরিভাগে রয়েছে একটি আইনি প্রশ্ন, কোন রাজনৈতিক দল নিষিদ্ধ থাকবে কি থাকবে না, কিন্তু ভিতরে ভিতরে এটি ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক কূটনীতি, ভবিষ্যৎ নির্বাচনী প্রতিযোগিতার প্রশ্ন। গত মঙ্গলবার অধ্যাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোব স্মেচনিয়াক বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। যদিও ওই বৈঠক নিছক সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট মহলের দাবি ওই বৈঠকেও আওয়ামী লীগের প্রসঙ্গ উঠেছিল। অর্থাৎ এই ল্যান্ডস্লাইড বিজয়ের পর তারেক রহমানকে যে প্রশ্নগুলোর মুখোমুখি হতে হচ্ছে তার মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, বিচার প্রক্রিয়া বরাবরই যুক্ত হচ্ছে। বিশ্লেষকদের বক্তব্য তা মোটেও আকস্মিক নয়, বরং বিজয়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার দায়ও এসে পড়েছে তারেক রহমানের কাঁধে। ফলে এটাই তার প্রথম বড় অগ্নি পরীক্ষা হতে চলেছে। নিজের দলকে সামলাতে ল্যাজে গোবরে বাংলাদেশের বিএনপি সরকার। দেশ জুড়ে স্বেচ্ছাচার শুরু করেছে তারেক রহমানের সরকার। বিএনপি নেতাদের একাংশ ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে বলে অভিযোগ উঠেছে দেশ জুড়ে। বিএনপিকে তুলোধনা বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদকের। যেসব নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদী হয়ে উঠছেন তাদের নিয়ন্ত্রণ দরকার, না হলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। এমনই চাঞ্চল্যকর মন্তব্য বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ফুয়াদের। বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সাংবাদিক বৈঠকে আসাদুজ্জামান ভূঁইয়া একাধিক বক্তব্য রাখেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিশানা করে আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, বিএনপি যদি তাদের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই সব নেতা কর্মীদের নিয়ে তিনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। ফলে শেখ হাসিনার থেকেও খারাপ পতন হবে তারেক রহমানের সরকারের। হাসিনা বিমানে করে যে পালাইতেছে না, আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি এবং আমার ডিপার্টমেন্টের দুই বড় ভাই মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের দরজায়, ঘরের দরজায়, অফিসের দরজায়, গাড়ির দরজায় শেখ হাসিনার পালানোর ছবিটা লেমিনেটিং করে ঝুলায় রাখবেন। আপনাদেরকেও ওই ছবির রিপ্লেসমেন্ট করা লাগতে পারে, জাস্ট ম্যাটার অফ টাইম। পদ্মাপাড়ের নির্বাচন সুষ্ঠুভাবে সফল করতে প্রশাসনের ওপর যে দায়িত্ব ছিল তা তারা পালন করতে ব্যর্থ হয়েছে বলে আসাদুজ্জামান ভূঁইয়া আরো বলেন। সুষ্ঠু ভোটদান নিশ্চিত করার জন্য সেনাবাহিনী যথেষ্ট পেশাদার ভূমিকা পালন করেছে, এজন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। বরিশাল ৩ আসনে বিএনপি প্রার্থী এবং দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জৈনুল আবেদিন ধানের শীষ প্রতীকে ৮০,৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান ভূঁইয়া ঈগল প্রতীকে পেয়েছেন ৬১,১৯২ ভোট। নিজের আসনে অনিয়মের অভিযোগ তুলে ধরে আসাদুজ্জামান ভূঁইয়া দাবি করেন, ভোটের দিন বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে অনবরত ফোন আসতে থাকে। অভিযোগ করা হয়, কেন্দ্র দখল, অস্ত্র নিয়ে ভোট কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারা, এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেওয়া সহ নানা অনিয়মে। তিনি আরো জানান, আমরা সারাদিন বাবুগঞ্জে চর দখলের মতো ভোট কেন্দ্রের দখল ফেরাতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন মুলাদি উপজেলার দিকে নজর দিতে পারেনি। আসাদুজ্জামান ভূঁইয়া আরো বলেন, মুলাদি উপজেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহজে পৌঁছতে পারেনি। ফলে মুলাদির কেন্দ্রগুলোতে ব্যালটে সিল মারলেও আমাদের এজেন্টরা ভয়ে ফোন ব্যবহার করেননি। ভোট শেষে নিরাপদে গিয়ে আমাদের ফোন করে সব তথ্য জানিয়েছেন। সাংবাদিক বৈঠকে বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়মের ছবি দেখিয়ে সেখানে তিনি বলেন, এইসব ছবি দেখলেই বোঝা যাবে কিভাবে ভোটের দিন ভোট লুটের চেষ্টা করা হয়েছে। এসব জালিয়াতি নির্বাচন হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে, আর সব মিলিয়ে ভোটে কারচুপির অভিযোগ স্পষ্ট করেছেন তিনি। বরিশাল ৩ আসনের সাবেক প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যদি অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ব্যর্থ হন তবে তার রাজনৈতিক অবস্থান হাসিনার চেয়েও বেশি ঝুঁকির মধ্যে পড়বে। জাতীয় সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই দিল্লি থেকে শেখ হাসিনার এক বিস্ফোরক অডিও বার্তা ওলটপালট করে দিয়েছে সব হিসাব। তিনি দাবি করেছেন, বিএনপির অনেক প্রার্থী আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছেন এবং আওয়ামী লীগের ভোটেই আজ বিএনপি ক্ষমতায়।
কিন্তু কেন এই সময় গোপন কথা ফাঁস করলেন তিনি? তারেক রহমানের বিরুদ্ধে কোন গোপন নথির ইঙ্গিত দিলেন শেখ হাসিনা? দেখুন, একটা বিষয়, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে টালমাটাল বাংলাদেশ এবং বাংলাদেশের ছবিটা এখনো কিছুই তেমন বদলায়নি। একরকম রয়েছে বিএনপি আসার পর থেকেও। এবং তবে যে কথা বলছিলাম, আসুন আজকের প্রতিবেদনে সেটাই তুলে ধরি। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। কখন কে কার শত্রু হবে, কে কার মিত্র হবে, এই কথা কেউ বলতে পারে না। এই কথাগুলো কি সত্যিই হবে ওপার বাংলার রাজনীতিতে? যখন হাসিনার দলকে নিষিদ্ধ করা হলো সংসদে, তখন শেখ হাসিনার বিস্ফোরক মন্তব্য এলো দিল্লি থেকে। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের ভোটেই বিএনপি সরকার গঠন করেছে। কি বলেছেন শেখ হাসিনা, শোনাবো আপনাদের। হ্যাঁ, বিএনপির কিছু কিছু এলাকায় তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। আমাকে যখন বলেছে আমার ঠিক আছে দাও, সেখানেও কিন্তু ওই ফ্যাসিস্টের ভোটই লেগেছে ক্ষমতায় যেতে। এটা তারিখ জেগে মনে রাখতে হবে। কেন তিনি এই সময় তথ্য ফাঁস করলেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে ওপার বাংলার রাজনীতিতে। তারেক রহমানের বিরুদ্ধে কোন অস্ত্র হাতে রেখেছেন শেখ হাসিনা? এটি কি বিএনপির ওপর কোনো চাপ সৃষ্টি? বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা সমাজ মাধ্যমে খুব অ্যাক্টিভ। সারা দেশের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনা নিয়মিত কথা বলেন। আর সেই অনুষ্ঠানে শেখ হাসিনা দাবি করেন নির্বাচনের আগে অনেক শীর্ষ নেতা ব্যক্তিরা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কাছে সাহায্য চেয়েছিলেন। উদ্দেশ্য একটাই, জামায়াতের ক্রমবর্ধমান প্রভাব থেকে নিজেদের আসনকে বাঁচিয়ে রাখা। শেখ হাসিনা দাবি করেছেন তিনি নিজেই নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি প্রার্থীদের সমর্থন করতে। তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। আমাকে যখন বলেছে আমার ঠিক আছে দাও। শেখ হাসিনার এই দাবি যদি সত্যি হয়, তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত বিষয়। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াতকে ক্ষমতার বাইরে রাখা কি আওয়ামী লীগ ও বিএনপির নিজস্ব বোঝাপড়া? শেখ হাসিনা চেয়েছিলেন বিএনপি ক্ষমতায় আসুক, তাতে জামায়াত বাদে বাকি দলগুলির উত্থান আটকানো যাবে। কিন্তু যে প্রশ্ন সামনে আসছে, শেখ হাসিনা এই কথা কেন বলেননি? যখন আওয়ামী লীগকে সংসদে নিষিদ্ধ করা হলো, তখনই কেন বঙ্গবন্ধুর কন্যা বললেন বা এই কথাগুলো সামনে আনছেন? আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপি এখন আইনিভাবে নিরাপদ, কিন্তু হাসিনা মনে করাচ্ছেন এর পিছনে আওয়ামী লীগের হাত রয়েছে। কি বলেছেন নেত্রী, শুনুন। তার এমপিদের কাছে জন্য জিজ্ঞেস করে নাই কোন কোন এলাকার এমপি, আমার কাছে তালিকা আছে, বলতে পারবো। যাও, আমি এটুকু বলবো। তারেক রহমান যে 17 বছর পর বাংলাদেশে ফিরেছেন এবং কোন মুচলেকা দিয়ে তারেক রহমান ফিরেছেন, সেটাও কিন্তু শেখ হাসিনার জন্য। তারেক রহমানের ওপর বড় ধরনের নিয়ন্ত্রণ রয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে যদি শেখ হাসিনা এতই পয়েন্ট হাতে রাখেন, তবে কেন তার দল নিষিদ্ধ? এর উত্তর, শেখ হাসিনা বিএনপিকে ঢাল করে আবারও রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন। কারণ বিএনপি যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল না করে, তবে শেখ হাসিনার হাতে যে গোপন নথি রয়েছে সেটাকে প্রকাশ্যে এনে দেবে। আর এই কাজটি বারবার করেছেন শেখ হাসিনা। আমেরিকা যে সেন্ট মার্টিন দ্বীপটি চেয়েছিল, সেটিও প্রকাশ্যে এনেছিল শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রকে কোনো দিন ভয় করেননি। এমনকি 2001 সালের পর শেখ হাসিনা বলেছিলেন ভারতকে গ্যাস দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। ভারতকে গ্যাস দেওয়ার বিনিময়ে ক্ষমতায় এসেছে বিএনপি। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে শেখ হাসিনার হাতেই কি তবে শেষ খেলা রয়েছে? নেত্রী কি খেলা ঘোরাবেন? তাহলে খুব তাড়াতাড়ি হাসিনা বাংলাদেশে ফিরবে? সব উত্তর সময় দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।